আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, টপিক পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। অর্থাৎ পাংচুয়েশন আমরা কেন ব্যবহার করি? যদি আমরা অনার্গল কখনো কথা বলতে থাকি তখন কথাগুলোর আমাদের মাধুর্য বা শুনতে ভালো দেখায় না এবং অর্থ ভালোভাবে বুঝতে পারি না, এই জন্য আমরা পাংচুয়েশন ব্যবহার করি। পাংচুয়েশন চিহ্ন অর্থাৎ পাংচুয়েশন মার্ক মূলত আমাদের 12টি, যেগুলো ইতিপূর্বেই তোমরা জানো। ফুল স্টপ, কমা, এক্সক্লামেশন চিহ্ন, ইন্টারোগেশন চিহ্ন, অ্যাপোস্টিভেট কমা, ইনভার্টেড কমা, তারপর এখানে দেখো সেমিকোলন, কোলন, হাইফেন, ব্র্যাকেট, তারপর ড্যাশ, কোলন ড্যাশ ইত্যাদি। তার মধ্যে এখানে নেভি ব্লু কালার করা যেগুলো আছে সেগুলো আমাদের বেশি ব্যবহৃত হয় এবং কাট কালার করা যেগুলো আছে সেগুলো আমাদের কম ব্যবহৃত হয়। সো পাংচুয়েশন দেখি আমরা কোথায় কী ব্যবহার করব। আগে দেখব আমরা বড় হাতের অর্থাৎ ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বড় হাতের শব্দগুলো কোথায় কোথায় ব্যবহৃত হবে, বড় হাতের লেটারগুলো কোথায় কোথায় ব্যবহৃত হবে। তো দেখো, যদি সব ক্ষেত্রেই সেন্টেন্সের শুরুতেই প্রত্যেকটি লেটার বড় হাতের হবে এবং শেষে ফুল স্টপ হবে, এটা হলো আমাদের সাধারণ নিয়ম। যেমন কি জিশান ইজ মাই হার্ট, এখানে দেখো জিশানের যে লেটারটি বড় হাতের। ইভেন দেখি এখানে আর কোথায় কোথায় বড় হাতের অক্ষর লেটারগুলো বড় হাতের হয়। দেখো, প্রপার নাউন, অর্থাৎ প্রপার নাউনের মধ্যে আমাদের কী কী পড়ে? প্রপার নাউনের প্রথম অক্ষর, মাস, দিন, বিখ্যাত স্থান অথবা ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষরটি সবসময় ক্যাপিটাল লেটারের হয়। দেখো এখানে বাংলাদেশের বি ক্যাপিটাল লেটার, মার্চ অর্থাৎ একটি মাসের নাম, এখানে এম বড় হাতের, ফ্রাইডে, বার, এটার দেখো এফ বড় হাতের, মক্কার এম দেখো বড় হাতের, এবং ওয়ার্ল্ড ওয়ারের ডাব্লু দেখো বড় হাতের দেওয়া আছে। ইভেন দেখো আই যদি কখনো, অর্থাৎ কি আই সবসময় আইয়ের প্রোনাউনটি সবসময় ক্যাপিটাল হবে, কারণ আই যেখানে ব্যবহার হয় যদি আই দ্বারা আমি বোঝায় সেক্ষেত্রে আই সবসময় বড় হাতের হবে। আই লাস্টে বসুক, মিডলে বসুক অথবা ফার্স্টে বসুক, যেখানেই বসবে না কেন আই সবসময় বড় হাতের হবে। তার মানে দেখো হোয়েন আই রেড মাঝখানে বসছে, তারপরে আই বড় হাতের। আবার দেখো আই ডোন্ট টক এনিবডি, এখানে আই প্রথমে বসছে, তারপরে এখানে কি আই বড় হাতের। এটাই ছিল আমাদের ক্যাপিটালাইজেশনের নিয়ম, যে কোথায় বড় হাতের বসে। এই তিন জায়গায় আসলে আমাদের বড় হাতের অক্ষরগুলো বসে। এবার আসি আমরা কমা কোথায় কোথায় বসে। দেখো, কমার ক্ষেত্রে যে জিনিস চিন্তা করবা সেটা হলো একই ধরনের পার্ট অফ স্পিচ, অর্থাৎ হতে পারে সেটা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদি যদি একই আসে, একাধিক একই পার্ট অফ স্পিচ আসে, তখন কি হবে? প্রত্যেকটির পর কমা এবং শেষেরটার আগে কি হবে? না, অ্যান্ড হবে। তুমি একটা চিন্তা করো, এখানে জিমসা, জুই, জেমি, রোজা, এখানে মনে করো ধারাবাহিকভাবে নামগুলো দেওয়া আছে। তার মানে এখানে দেখো প্রত্যেকটি কিন্তু নাউন। তা আমরা কি জানি? প্রত্যেকটি যেটাই পার্ট অফ স্পিচ, একই পার্ট অফ স্পিচ থাক না কেন, প্রত্যেকটির পর কমা। তার মানে দেখো জিমসার পর কমা, জুই কমা, জেমি অ্যান্ড রোজা, যেহেতু রোজা লাস্টে আছে, লাস্টের সামনে কি বসে? অ্যান্ড বসে, বাকি অংশ ঠিক থাকবে। তারপরে দেখো, যদি কাউকে কোনো সম্বোধন করে বলি, কাউকে নাম ধরে রাখি বা কোনো কিছু সম্বোধন করে বলি, সেক্ষেত্রে আমার তার নামের পূর্বে কমা বসে। যেমন থ্যাংক ইউ সো মাচ স্যার, এখানে স্যারকে সম্বোধন করছি, তার মানে স্যারের সামনে কি বসছে? কমা বসছে। ওকে। তারপর দেখো, ডেট বা নাম্বারের ক্ষেত্রে কমা বসে। এখানে তুমি লক্ষ্য করো যে মে 5, 1999, এখানে দেখো তারিখ অর্থাৎ 5 তারিখ এবং 1999 সাল একসঙ্গে দেওয়া আছে, দুইটা সংখ্যা পরস্পর দেওয়া আছে, এই কারণে আমরা এখানে কমা ব্যবহার করব। দুইটা সংখ্যা যেহেতু পরস্পর আছে, দুইটা অ্যাডজেক্টিভ। ইভেন পরে দেখো 5 মে 1999, এখানে দেখো এখানে কিন্তু কোনো কমা ব্যবহার করি নাই, কারণ এখানে দেখো প্রথমে একটা সংখ্যা আছে, মাঝখানে মে দেওয়া আছে এবং পরে কী দেওয়া আছে? সাল দেওয়া আছে। এই কারণে যেহেতু পরপর দুটো সংখ্যা বসেনি, এই কারণে আমরা এখানে কমা ব্যবহার করব না। তারপর দেখো এখানে দেখো 100, 2000, 300, এখানে একাধিক সংখ্যা আছে, এর জন্য একই ধরনের এখানে পার্ট অফ স্পিচ, তার মানে এখানে আমরা কমা ব্যবহার করতে পারি। আর এটা গেল আমাদের প্রথম স্টেপের কমা। আর দেখো, যদি দুটি ক্লোজ থাকে, একাধিক ক্লোজ কাকে বলে? যদি একটি সেন্টেন্স, আমরা যদি কোনো সেন্টেন্সের একটি অংশকে তোমার একটি ক্লোজ বলা হয়, তাহলে দেখো ওয়ার্কিং হার্ড, এটা একটা সেন্টেন্সের অংশ। হি আর্ন হিজ চাইল্ডহুড, তার মানে এটা একটা সেন্টেন্সের অংশ। তার মানে যদি একাধিক সেন্টেন্স বা একাধিক ক্লোজ থাকে, তাহলে এটির পর কী হয়? প্রথম ক্লোজের পর কমা বসে। তার মানে দেখো এখানে ওয়ার্কিং হার্ডের পর আমরা কী বসাইছি? কমা বসাইছি। এটা ছিল আমাদের কমার নিয়ম।
তারপর এখানে লক্ষ্য করো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আমাদের কোথায় বসবে? সকল প্রকার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কোশ্চেন বুঝাইলে শেষে আমরা কি বসাবো? প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তাহলে দেখো, ডু ইউ লাইক কফি, প্রশ্নবোধক চিহ্ন। আমি যদি বলি হোয়াই, হোয়াইট ফর আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসবে। তারপর আসো এক্সক্লামেটেড সেন্টেন্স অর্থাৎ এক্সক্লামেশন চিহ্নটা বা এক্সক্লামেশন মার্কটা কোথায় বসবে? এক্সক্লামেশন চিহ্ন বা এক্সক্লামেশন মার্কটা দু জায়গায় বসবে। একটা হলো এক্সক্লামেশন অর্থাৎ আশ্চর্যবোধক শব্দগুলোর সাথে, এবং যদি আশ্চর্যবোধক শব্দ দেওয়া না থাকে, যদি বাক্যটা আশ্চর্যবোধক বোঝায়, তার শেষে অর্থাৎ শেষে কি থেকে ভার্ব থাকে, ভার্বের পর তুমি এক্সক্লামেশন চিহ্নটা বসাবা। যেমন দেখো হুররা, এটা একটা আশ্চর্যবোধক শব্দ, তাহলে হুররার সাথে আমরা কি বসাবো? এক্সক্লামেশন চিহ্নটা বসাইলাম। এখন দেখো হোয়াট এ বিউটিফুল গার্ল জাইফা ইজ, এটা একটা আশ্চর্যবোধক সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা কী বসাইলাম? আশ্চর্যবোধক চিহ্নটা আমরা শেষে বসাইলাম, অর্থাৎ ভার্বের পর বসাইলাম। এটা গেল তোমার আশ্চর্যবোধক চিহ্ন। তোমাদের জন্য যারা এসএসসি এক্সাম দিবা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার ন্যারেশন আকার। ক্লাস 8 পর্যন্ত মনে করো যে তোমার সাধারণ নিয়মে আসবে, আর ন্যারেশন আকারটা ক্লাস 10-এ মোস্ট ইম্পর্টেন্ট এসএসসিতে। তো ন্যারেশন আকারের আমাদের দুইটা নিয়মেই আসে। দেখো, ন্যারেশন আকার অর্থাৎ আমরা যারা ন্যারেশন করছি তারা আমরা মোটামুটি জানি যে ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটা হলো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ। তার মানে রিপোর্টিং স্পিচ অর্থাৎ যে কথাটা বলবে বক্তা, ওই কথাটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। যেমন দেখো, ইউ আর মাই বেস্ট আঙ্কেল, এটাও কথাটা বলছে, তার মানে ওটা হবে কি? ওটা ইনভার্টেড কমার ভিতরে দিবা। ইউ আর মাই বেস্ট আঙ্কেল, এটা ইনভার্টেড কমার ভিতরে আছে। এখন যে বলবে তারপরে তুমি কমা দিবা। যেমন দেখো, কথা সেড টু মি, তার মানে কথাটা বলছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব। তার মানে রিপোর্টেড ভার্বের পরে কী হবে? রিপোর্টিং ভার্বের পর কমা হবে। তার মানে কথা সেড টু মি, এখানে দিব কমা, শেষে মির পর কমা। এখন দেখো কি বলছে, ইউ আর মাই বেস্ট আঙ্কেল, এই যে কথাটা বললো, এই কথাটা আমার কোথায় থাকবে? ইনভার্টেড কমার ভিতরে। যেমন ইনভার্টেড কমা শুরু, ইউ আর মাই বেস্ট আঙ্কেল, ইনভার্টেড কমা ক্লোজ। তারপরে দেখো, এখন কথা হলো মাঝে মাঝে কিন্তু রিপোর্টেড স্পিচটা আগে থাকে, রিপোর্টিং ভার্বটা পরে থাকে। সেক্ষেত্রে মনে করে আগে এটা দেওয়া থাকলো যে ইউ আর মাই বেস্ট আঙ্কেল, তারপর দেওয়া থাকলো কথা সেড টু মি, তখন কি ইউ আর মাই বেস্ট আঙ্কেল যেটা ইনভার্টেড কমা ওটা থাকবে, আর কথা সেড টু মি এই যে তারপর ইনভার্টেড কমাটা বসবে এখন কথার সামনে, যেহেতু আগে স্পিচটা এই দিকে আছে, তাহলে কী দেবো? ইনভার্টেড কমা শুরু করে ইউ আর মাই বেস্ট আঙ্কেল, ইনভার্টেড কমা ক্লোজ, তারপর কমা দিয়ে লিখবো কথা সেড টু মি, লাস্টে ফুল স্টপ। এখন দেখো, কোনো কিছু যদি আমাদের একটা নির্দিষ্ট একটা বিশেষ চিহ্ন দ্বারা করা থাকে ইনভার্টেড কমা দ্বারা, যেমন হোলি কোরআন ইজ দ্য বেস্ট ইভার, বেস্ট বুক ইভার, তার মানে হোলি কোরআন একটা জিনিস, মানে আমাদের একটা বিশেষ চিহ্ন তো করে রাখতে হবে, একটা বিশেষ জিনিস বোঝাইছে এখানে, তখন আমরা হোলি কোরআনে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করতে পারবো। এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের তোমাদের পাংচুয়েশন মার্কের জন্য। সো তারপর দেখি আমরা অ্যাপোস্টিমেট কমাটা কোথায় ব্যবহার করতে পারি। দেখো, অ্যাপোস্টিমেট কমা বোঝাবে যদি আমরা শব্দ ছোটো করতে চাই। শব্দের ক্ষেত্রে মনে করে যে অক্সিলারি ভার্বটা ম্যাক্সিমাম আসে, সেক্ষেত্রে যদি ছোটো করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাপোস্টিমেট কমাটা ব্যবহৃত হবে। দেখো এখানে হোয়াট ইজটাকে আমরা কী করছি? ছোটো করছি, হোয়াটস। তারপরে দেখো ইউ আর, আরটাকে ছোটো করছি, ইউ আর। তারপরে দেখো ক্যান নটটাকে ছোটো করে লিখছি কান্ট। তার মানে যখনই আমরা শব্দটাকে ছোটো করতে চাবো সেক্ষেত্রে আমরা অ্যাপোস্টিমেট ইজ ব্যবহার করতে পারবো। তারপর লক্ষ্য করো, যদি কোনো কিছু নিজের মালিকানা বোঝায় অথবা সত্ত্বাধিকার বোঝায়, সেক্ষেত্রে মনে করো যে এই কলমটি আমার, মনে করো দিস ইজ জেবু পেন। জেবু পেন কিন্তু কখনোই হবে না, কারণ এটা আমি কলম কখনোই না। দিস ইজ জেবুস পেন, এটা কি জেবুর কলম, তখন অ্যাপোস্টিমেট ইজটা এখানে ব্যবহৃত হবে। আমি যদি এখানে চিন্তা করি দিস ইজ রবিস হাউস, দিস ইজ রবি হাউস হবে না, এখানে হবে রবিস হাউস, তখন এখানে অ্যাপোস্টিমেট এসটা ব্যবহৃত হবে। তারপর যদি আমরা তারিখের ক্ষেত্রে সংক্ষিপ্ত করতে চাই, যেমন দেখো এখানে কত আছে, মে 14, 22 সাল দেওয়া আছে 2022, তাহলে 2022 সালটাকে আমরা সংক্ষিপ্ত করে 22 লিখছি, এই কারণে অ্যাপোস্টিমেট কমাটা ব্যবহৃত হয়েছে। এবং মেইন কমাটা আমাদের সাধারণ কমাটা কেমনে ব্যবহৃত হলে, দেখো পরস্পর দুইটা সংখ্যা আছে, 14 তারিখ আছে এবং 2022 সাল ছিল, এই কারণে আমাদের এই কমাটা আগের নিয়মের ব্যবহৃত হয়েছে। তার মানে যদি আমরা সংখ্যা বা সাল শুরু করতে চাই, তারিখ সাল, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্টিমেট কমাটা ব্যবহৃত করতে পারি। এখন দেখো আসো সর্বশেষ যেটা হাইফেন, এটা খুব কম ব্যবহৃত হয়, যদি মনে করো যে কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহৃত হবে, যেমন ফাদার ইন ল, ব্রাদার ইন ল ইত্যাদি ক্ষেত্রে আমাদের হাইফেনটা ব্যবহৃত হবে। হ্যাঁ, এটাই ছিল আসলে মূলত পাংচুয়েশনের বিষয়।
দেখো আরও কিছু কিছু দেখবা যে শব্দে আলাদা করতে, অতিরিক্তগুলো লক্ষ্য রাখবা যে শব্দে আলাদা করতে চাইলে সেমিকোলন ব্যবহৃত হবে, বেশি সময় ধরে থামার প্রয়োজন হলে কোলন, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে সেমিকোলন, আবার কোলন ড্যাশ সরি, আর আমরা যদি জোর প্রদান করি সেক্ষেত্রে ড্যাশ, এবং ব্র্যাকেটগুলো নির্দিষ্ট ব্যাখ্যা অনুযায়ী ব্যবহৃত হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, মানে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজে ভুলভাল তোমাদের পাংচুয়েশন মার্কগুলো দেওয়া থাকবে, সেই ভুলভাল পাংচুয়েশন মার্কগুলো তুলে দিয়ে সঠিক পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করতে হবে। এই জিনিসটাকে মাথায় রাখবা। পাংচুয়েশন মার্ক 3 আইটেমের আসে। একটা হলো সাধারণ আইটেম, যেটা তোমরা ক্লাস 6 to 8 করেই আসতেছো। দেখো হাউ আর ইউ, এখানে প্রশ্নবোধক চিহ্ন বসছে যেখানে যেখানে দেওয়া নাই। তারপরে বার্থডেটা আলাদা আলাদা ছিল, বার্থডে একখানে ছিল, ডে একখানে ছিল, বার্থডেটা একখানে করলাম। তারপর দেখো হাউ লংলি আই ফেল্ট উইথ ইউ, এখানে আশ্চর্যবোধক সেন্টেন্স বোঝাইছে, এই জন্য কি এখানে ইউ এর ফর কি এক্সক্লামেশন চিহ্নটা বসছে। তারপরে সেইং মি ভেরি ডিসপ্রেসেড মাই ফ্রেন্ড, তারপরে দেখো এখানে এটা আলাদা সেন্টেন্স, পরেরটা আলাদা সেন্টেন্স, অর্থাৎ দুটি ক্লোজ। তার মানে দুটি ক্লোজ থাকলে প্রত্যেকটি পর কমা, তার মানে এখানে ডিসপ্রেসের পর কমা। এখন দেখো এখানে আরশি, তানজিনা, পায়েল নাম দেওয়া আছে, একাধিক নাম দেওয়া আছে। আমরা জানি একই ধরনের পার্ট অফ স্পিচ থাকলে প্রত্যেকটির পরে কি হয়, কমা হয়, এবং শেষেরটার আগে অ্যান্ড হয়। তার মানে দেখো এখানে আরশি কমা তানজিনা অ্যান্ড পায়েল। তারপরে এখানে লাস্টে লক্ষ্য করো যে হ্যাভ ইউ লাইক, এ হ্যাভটা আছে প্রশ্নবোধক চিহ্নর পর দেখো হ্যাভ কিন্তু প্রথম বাক্য শুরু হলো, প্রথম সেন্টেন্স, তখন এখানে আবার প্রথম সেন্টেন্সের ক্যাপিটাল লেটার হয়, যেমন এখানে এইচটা কী হয়ে যাবে, ক্যাপিটাল লেটার হয়ে গেছে। লাস্টে দেখো ইওর লাভিং, এখানে কমা, ঠিক আছে, ইওর লাভিংস যখন হবে তখন আর কমা দেওয়ার দরকার নাই, আশা ফুলস। তাহলে দেখো এটা সাধারণ নিয়ম, যেহেতু তোমরা জানোই মোটামুটি, সেটা এই জন্য আর কি এটা বেশি আলোচনা করলাম না। দেখো আর একটা নিয়ম আসবে তোমাদের, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ন্যারেশন আকার। ন্যারেশন আকারটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের এসএসসি দ্বারা এক্সাম দাও তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে দেখো হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি, এখানে একটা তোমাদের কী বোঝাচ্ছে, সম্বোধন করছে জেরিকে, তাহলে আমরা যদি সম্বোধন করলে তার সামনে কমা বসে, তাহলে জেরির সামনে কমা দিছি, এবং যেহেতু এটা একটা উক্তি ন্যারেশনের, সেহেতু কী করলাম, এটা ইনভার্টেড কমার ভিতরে রাখছি, এবং যেহেতু কোশ্চেন বোঝাইছে, কোশ্চেনটা আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি। তারপর আবার কী বলছে, আই সি হার এভরিথিং সামার, আমি তাকে প্রত্যেক সামারই দেখি। তার মানে এটা একটা আবার একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে, ইনভার্টেড কমার দিয়ে শুরু করবো। শুরু করার পর দেখো এখানে ফুল স্টপ, যেহেতু এখান থেকে শেষ। তারপরে দেখো সি স্পেন্ড সেন্ট মি, সে আমাকে পাঠিয়েছে ফর মি, তাহলে এখানে ফুল স্টপ, যেহেতু এখান থেকে একটা বাক্য শেষ। তারপরে এখানে ইনভার্টেড কমা ক্লোজ। তারপর আবার দেখো আই ওয়ান্ট টু ক্রাই আউট, আমি তখন কেন্দ্রে দিয়েছি যে বিষয়টা, এখানে এখানে ইনভার্টেড কমা দিছো, এখানে ইনভার্টেড কমা আবার শেষ করে দিবা। আবার দেখো হোয়াই আর ইউ নট উইশ হার, কোশ্চেন বুঝাইছি, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তারপর হাউ ক্যান শি ফিল গো অ্যাওয়ে অ্যাগাইন, এখানে কোশ্চেন বুঝাইছি, এখানে কোশ্চেন চিহ্ন, তারপর ইনভার্টেড কমা ক্লোজ। এখন দেখো এখানে দেখো হি সেড শি কাম আপ হেয়ার ফ্রম ম্যান ওয়াইল হাউএভার শি ক্যান, এখান থেকে শেষ হয়েছে একটা সেন্টেন্স, আমি এখানে ফুল স্টপ। যেহেতু হি সেড এটা একটা কি রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টিং ভার্বের পর কমা, হি সেড এর পর কমা। কোন কথাটার ভিতর রিপোর্টিং স্পিচটা কী ছিল, শি থেকে শুরু করে এখানে মনে করো যে শি ডাস নট হ্যাভ এ জব নাও, এ পর্যন্ত শেষ হয়ে গেছে, তখন এখানে ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা কী করে দিব, ক্লোজ করে দিব। মূলত এটা তোমরা যখন বেশি বেশি ন্যারেশন আকারটা প্র্যাকটিস করবা, অটোমেটিক তোমরা এটা বুঝে যাবা যে কেমনে করতে হয়। এবং যারা এইচএসসি দিবা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো ডায়লগ আকার বা পয়েম আকারে থাকতে পারে, কবিতা আকারে থাকতে পারে, অথবা ডায়লগ আকারে মোস্ট ইম্পর্টেন্ট। কবিতা আকার যেহেতু তোমার সাধারণ নিয়মটা পড়ে, কবিতা আকার মনে করে যে সাধারণ নিয়মের মধ্যেই পড়ে, কোথায় কী বসবে সেটা। আর তোমাদের ডায়লগ আকারটাই বেশি আছে এইচএসসিতে, তখন দেখবা যে ভুলভাল ফাংশন দেওয়া থেকে ঠিক করতে হবে। মনে করে যে এখানে দেওয়া আছে তুষার ইউ লুক লাইক মাই মাদার, এখানে মনে করা হয়েছে যে এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিবা। তারপরে দেখো ডু ইউ মিট ফ্রিকুয়েন্সলি, এখানে মনে করো যে প্রশ্নবোধক চিহ্ন বোঝাচ্ছে, প্রশ্নবোধক চিহ্ন। হোয়েনটা ছোটো ছিল, হোয়েনটা বড় করে দিলাম বড় হাতের। তারপরে হোয়েন হ্যাভ ইউ মিট হার, এখানে প্রশ্নবোধক চিহ্ন যেহেতু কোশ্চেন বোঝাইছে। তারপরে আবার দেখো কোশ্চেনের প্রথম সেন্টেন্সটা আবার বড় হাতের অক্ষর লেটার দ্বারা শুরু হবে, যেমন ডাসটা এখানে বড় হাতের ডি করে দিছি, ডাস শি ভিসিটিউ, এখানে কোশ্চেন বোঝাইছে এই জন্য কোশ্চেন চিহ্ন। তারপরে দেখো শিটা আবার প্রথম থেকে শুরু হইলো, তুষার শি, তারপরে শি অফেন ভিজিট মি, এখানে আবার প্রশ্ন, এখানে শীতে বড় হাতের দিলা, এখান থেকে বাক্য শেষ হয়েছে মি পর্যন্ত, ফুল স্টপ। শি সেন্ট মি গিফট হার, এখানে ফুল স্টপ। ডি টু সি শেক এ ফুড দ্য স্টারডে, ফুড অন দ্য স্টারডে, তাহলে এখানে কোশ্চেন বোঝাইছে, এখানে কোশ্চেন চিহ্ন।
হোয়াই ডু ইউ নট লিভ হার, এখানে কোশ্চেন বুঝেছি, কোশ্চেন চিহ্ন দিলাম। ডাস দ্বারা শুরু হলে এখানে ছোটো হাতের ছিল, এটা আমরা কী করবো এখন বড় করবো, বড় হাতের দিব, যেহেতু প্রত্যেকটি সেন্টেন্স শুরুতেই প্রথম লেটারটি বড় হাতের হয়, তার মানে ডাসটা এখানে বড় হাতের দিবা। বিলেট হার, এখানে কোশ্চেন বুঝেছি, এখানে প্রশ্নবোধক চিহ্ন। যেমন তুষার আই অ্যাম ফেট অন লিভ অ্যালন, এখানে তোমার কী হবে, যেমন আই অ্যামটাকে কী করছে ছোটো করে নিছি, এখানে অ্যাপোস্ট্রোফ কমা দিলাম, আই অ্যাম ফেট টু লিভ অ্যালন, ফুল স্টপ। তার মানে কি মূলত যেহেতু তোমরা 3 নিয়মের মধ্যে প্রিপারেশন নিয়ে যাবা, একটা হলো স্বাভাবিক নিয়ম, সাধারণ নিয়ম, এটা হলো তোমার ন্যারেশন আকার, এবং একটা হলো তোমার ডায়লগ আকার বা পয়েম আকার। মনে রাখবা সাধারণ নিয়মটা ক্লাস 8 পর্যন্ত তোমাদের ম্যাক্সিমাম আসে, ন্যারেশন আকার এসএসসি এক্সামে অর্থাৎ 9-10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পয়েম বা ডায়লগ আকারটা তোমাদের যারা এইচএসসি ইন্টার লেভেলে আসো তাদের জন্য এই ডায়লগ আকারটা খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা বেশি করে বোর্ড কোশ্চেনগুলো ট্রাই করো, বিগত সালে প্রত্যেকটা নিয়ম 3 নিয়মের মধ্যে বেশি বেশি ট্রাই করো, অবশ্যই তোমরা ভালো করে এটা বুঝতে পারবা ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।